কি জানেন সুনামি কেন হয়? সুনামি যদি হয় সেক্ষেত্রে আমাদের ভারত কতটা সুরক্ষিত? ভারত সুনামির ক্ষেত্রে কতটা সুরক্ষিত? 2004-এর পর ভারত কতটা সুরক্ষিত? সুনামি হলে কেন ভারত রিস্কের মুখে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ তামিলনাড়ু, কেরালা, হায়দ্রাবাদ এই জায়গাটাও কিন্তু একেবারে রিস্কের বাইরে নয়। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। ইতিমধ্যেই আমরা দেখেছি রাশিয়া জাপান উপকূলে সুনামি আছড়ে পড়েছে এবং সুনামিতে ইতিমধ্যে বা বলা ভালো যে ভূমিকম্পের ফলে সুনামিতে ইতিমধ্যে প্রায় ধ্বংসস্তূপ এই রাশিয়া এবং জাপানের উপকূলবর্তী কিছু এলাকা। কিন্তু আপনারা কি জানেন সুনামি কেন হয় এবং সুনামি যদি হয় সেক্ষেত্রে আমাদের ভারত কতটা সুরক্ষিত বা ভারতে কি সুনামি হতে পারে? 2004 সালে ভারতে এক প্রকার সুনামির একটা বড় ধাক্কা আসে এবং তাতে প্রায় 10,000 মানুষের মৃত্যু হয়। গোটা দেশ জুড়ে সেই সময় প্রায় 10,000 মানুষের মৃত্যু এবং 14টি দেশ জুড়ে প্রায় 2,30,000 মানুষের মৃত্যু হয়। 2004 সালের 26শে ডিসেম্বরের কথা বলছি। কিন্তু সেই 2004 সাল প্রায় 2 দশক পর ফের একটা বড় ভূমিকম্প এবং এই ভূমিকম্পের ফলে একেবারে সুনামি পরিস্থিতি। বর্তমানে ভারত কতটা সুরক্ষিত এবং ভারতে কি ভূমিকম্পের পাশাপাশি সুনামি হতে পারে, আজ তা নিয়ে আলোচনা করব। এবং এই আলোচনায় একেবারে মূল বিষয়বস্তু সুনামি কি, কেন সুনামি হয় এবং ভারত ঠিক এই জায়গা থেকে কতটা সুরক্ষিত। মূলত আমি যদি এই আলোচনার শুরুতে বলতে চাই যে সুনামি কেন হয়, তাহলে আমাকে বলতে হবে যে ভারত বা এই গোটা পৃথিবী, বলা ভালো যে গোটা পৃথিবীতে মোট 8টি প্রধান টেকটনিক প্লেট এবং 21টি অপ্রধান পাত নিয়ে গঠিত। এবং এই যে অপ্রধান পাত বা এই প্রধান পাত, এই সমস্তটিকে বলা হয় টেকটনিক প্লেট। এবং এই যে টেকটনিক প্লেট একটার সঙ্গে অপরের সংঘর্ষ বাঁধলে বা চ্যুতি ঘটলে সেক্ষেত্রে বলা হয় ভূমিকম্প, বা সেক্ষেত্রে ভূপৃষ্ঠে ভূমিকম্পের একেবারে অনুভূতি হয় বা ভূমিকম্পের সৃষ্টি হয়। এবং এই ভূমিকম্প একেবারে বড় আকার ধারণ করলে সেক্ষেত্রে সুনামি হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। এবং এই জায়গায় দাঁড়িয়ে সুনামি কেন হয় আমি যদি বলি, কয়েক সেকেন্ডে একেবারে সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে এবং সুনামি আছড়ে পড়লে একেবারে ধ্বংস হয়ে যেতে পারে। কেন সুনামি আছড়ে পড়তে পারে? সুনামি আছড়ে পড়তে পারে মূলত 4টি কারণে: ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ল্যান্ডস্লাইড বা ভূমিধস বা উল্কাপতন। প্রাথমিকভাবে এই যে শেষের দুটো অর্থাৎ ল্যান্ডস্লাইড এবং এই যে মেটেরিক ইম্প্যাক্ট অর্থাৎ উল্কাপতন, এই দুটো খুব কম সংখ্যায় কিন্তু দেখা গিয়েছে গোটা বিশ্ব জুড়ে। কিন্তু প্রথম দুটোর কথা যদি আমি বলি সেক্ষেত্রে আমাকে বলতে হবে আর্থকুয়েক বা ভূমিকম্প। ভূমিকম্প স্বাভাবিকভাবে দুটো প্লেট এবং সেই দুটো প্লেট যদি ঘষা খায় বা একটা অন্যের দিকে সরে যায় বা একটা বিপরীত দিকে সরে যায়, যে চ্যুতি মিডলে তৈরি হয় বা ঘষার ফলে বা যে বাধা পেয়ে যায় দুটো টেকটনিক প্লেট, সেক্ষেত্রে ভূমিকম্পের সৃষ্টি হয়। এবং সেক্ষেত্রে বড় ধরনের চ্যুতি বা বড় ধরনের ঘর্ষণ হলে সেক্ষেত্রে বড় আকার ধারণ করে সুনামি। এবং এই জায়গায় দাঁড়িয়ে বিশেষজ্ঞরা বলছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত একটা অন্যতম কারণ হতে পারে এক্ষেত্রে। এবং সমুদ্রের নিচে আগ্নেয়গিরি যদি হঠাৎ করে কোনোভাবে একটা বিস্ফোরণ হয় আগ্নেয়গিরির, এবং সেক্ষেত্রে বিস্ফোরণের ফলে কিন্তু সুনামি হতে পারে। এবং সুনামি হলে কি হয় সেটা কম বেশি আপনার মনে আছে, আমাদেরও কম বেশি মনে আছে। বর্তমানে জাপান এবং রাশিয়া, এবং এই জায়গাা ইতিমধ্যে আমরা দেখেছি রাশিয়ার একটি জায়গায় যে কামচেটকা এলাকা, সেইখানে কিন্তু ইতিমধ্যেই সুনামি আছড়ে পড়েছে এবং শুধু একটা বড় আকারের ভূমিকম্প 8.8 ম্যাগনিটিউডের যে ভূমিকম্প, সেই ভূমিকম্প একেবারে নাড়িয়ে দিয়েছে। রাশিয়ার বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং জাপানে ইতিমধ্যে সুনামির ঢেউ আছড়ে পড়েছে বেশ কয়েকটি জায়গায়। রাশিয়ার বিভিন্ন উপকূলে সুনামির ঢেউ আছড়ে পড়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে কেন রাশিয়ায় হলো সেটা আমি একটু ছোট্ট করে বলতে চাইব। প্রাথমিকভাবে রাশিয়া এবং জাপান মূলত প্যাসিফিক প্লেট এবং নর্থ আমেরিকান প্লেট, এই দুটো প্লেটের উপরে অবস্থিত। এবং এই দুটো প্লেট পরপর যদি ঘর্ষণ হয় বা যদি দুটো ঘষা লাগে সেক্ষেত্রে বা যদি ঘর্ষণ হয় সেক্ষেত্রে ভূমিকম্প হওয়া সম্ভব এবং এরপর বড় আকারের সুনামি হওয়া সম্ভব। এবং বুধবার কাকবোড়ে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে কিন্তু নর্থ আমেরিকান প্লেট, যেটাকে বলা হয় ওকস্টক প্লেট, সেই ওকস্টক প্লেট প্যাসিফিক প্লেটের সঙ্গে ধাক্কা খায়। এবং এই প্যাসিফিক প্লেট যেটা নর্থ আমেরিকান প্লেটের সঙ্গে ধাক্কা খায়, সেই প্লেটের সঙ্গে ধাক্কাকে বলা হয় সাবডাকশন। এবং এই সাবডাকশন হওয়ার ফলেই কিন্তু একটা নতুন পরিস্থিতি সৃষ্টি হয়, যেখানে
একটা আরেকটা নিচে ঢুকে যাচ্ছে এবং এই যে জায়গা দুটো যেখান থেকে দুটো আরেকটা ঢুকে যাচ্ছে সেখানে বড় আকারের চ্যুতি দেখা যাচ্ছে এবং একটা গ্যাপ তৈরি হচ্ছে, ঠিক সেই জায়গায় একেবারে বাঁধ ভেঙে পড়ছে এবং জলোচ্ছ্বাসের এই তীব্র জলোচ্ছ্বাসের ফলেই এক প্রকার সুনামি সৃষ্টি হচ্ছে এবং যেটা ইতিমধ্যে ভূমিকম্পের পর আমরা দেখেছি এই দুটো রাশিয়া এবং রীতিমতো জাপানের উপকূলে রীতিমতো আছড়ে পড়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারত কতটা সুরক্ষিত, ভারতের ভূমিকম্পের কি ইতিহাস আছে তা নিয়ে আমি বলবো। ভারত কোন প্লটের উপর অবস্থিত এবং ভারত সুনামির ক্ষেত্রে কতটা সুরক্ষিত, 2004-এর পর ভারত কতটা সুরক্ষিত সেটা আমি একটু বলতে চাইবো। এবং ভারত কোন প্লটে অবস্থিত সেটা আগে আপনাকে জানতে হবে। ভারত মূলত একটি স্বাধীন টেকটনিক প্লেটের উপর অবস্থিত, অর্থাৎ যে প্লেটটি মূলত ইন্ডিয়ান প্লেট নামে পরিচিত এবং এই ইন্ডিয়ান প্লেটের উত্তর দিকে রয়েছে ইউরেশীয় প্লেট, এই পশ্চিম দিকে রয়েছে অস্ট্রেলিয়ান প্লেট এবং দক্ষিণ দিকে রয়েছে বার্মা প্লেট। এবং এই যে বার্মা প্লেট, যা দক্ষিণে হিমসাগর, উত্তরে হিমালয় ও ইউরেশিয়ান প্লেট, পূর্বে বার্মা ও ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, পশ্চিমে আরব প্লেট দ্বারা সীমাবদ্ধ। এবং এই যে ইন্ডিয়ান প্লেট, সেই ইন্ডিয়ান প্লেট 5 সেন্টিমিটার করে প্রত্যেক বছর উত্তর দিকে এগিয়ে যাচ্ছে এবং এই উত্তর দিকে এগিয়ে যাওয়ার জন্য ইউরেশীয় প্লেটের সঙ্গে ঘর্ষণ খাচ্ছে বা ধাক্কা খাচ্ছে এবং এই ইউরেশীয় প্লেটের সঙ্গে ধাক্কা খাওয়ার জন্যেই উত্তর দিকটায়, ভারতের এই উত্তর দিকটায় কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয় বারবার। এই কাশ্মীর, উত্তরাখণ্ড, এই জায়গায় কিন্তু বারবার করে ভূমিকম্পের সৃষ্টি হয়। ঠিক এই ভারতের যে ইন্ডিয়ান প্লেট, সেই ইন্ডিয়ান প্লেট কিন্তু একেবারে উত্তর দিকে গিয়ে ইউরেশীয় প্লেটের দিকে ধাক্কা খাচ্ছে। কিন্তু কেন ভারতের এই জায়গাগুলো ভূমিকম্পের পাশাপাশি ভারত কোন জায়গার ক্ষেত্রে ভূমিকম্প প্রবণ এবং ভারত কোন জায়গার ক্ষেত্রে সুনামি প্রবণ এলাকায় রয়েছে সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করব। তার আগে আমি একটু বলে রাখি, এই যে উত্তরের দিকে সরে যাচ্ছে এই যে প্লেট, ইন্ডিয়ান প্লেট, এবং এই ইন্ডিয়ান প্লেট কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে ইউরেশীয় প্লেটের দিকে, এই 5 সেন্টিমিটার করে সরে যাওয়ার ফলেই কিন্তু হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। এবং এই যে হিমালয় পর্বত সৃষ্টি হচ্ছে এই উত্তর দিকটায় কিন্তু বারবার করে ভূমিকম্প হয়। এবং ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, এই ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের সঙ্গে বার্মা প্লেট একেবারে যুক্ত, এই জায়গাটা কিন্তু সব থেকে ডেঞ্জারাস জোন এবং এটা কিন্তু দক্ষিণ পূর্বে সাবডাকশন জোন, যেটা আমি বলছিলাম যে ভূমিকম্প প্রবণ এবং রীতিমতো সুনামি প্রবণ জোন। সুনামির ঝুঁকি এইদিকে বেশি রয়েছে এবং যেটা বার্মা প্লেট রয়েছে, যেটা মায়ানমার এই চত্বরটা রয়েছে এবং বার্মা প্লেটের নিচে, এবং বার্মা প্লেটটা কিন্তু এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই বার্মা প্লেট এবং ইন্ডিয়ান প্লেটের বর্ডারে অবস্থিত, ফলে সেইটা সব থেকে একেবারে ভয়ানক জায়গায় রয়েছে এই বার্মা প্লেট। সেই বার্মা প্লেট কিন্তু পূর্বে আন্দামান নিকোবর অঞ্চলে রয়েছে এবং আরব প্লেট পশ্চিমে আরব সাগরের তলদেশীয়তে রয়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে ইউরেশীয় প্লেটের দিকে সরে যাচ্ছে ইন্ডিয়ান প্লেট, যেটা ভারত অবস্থিত ইন্ডিয়ান প্লেটের উপরে, ইন্ডিয়ান প্লেট কিন্তু ইউরেশীয় প্লেটের দিকে সরে যাচ্ছে, যেটা 2004 সালে হয়েছিল। 2004 সালে 26শে ডিসেম্বর সকাল 7:58-র সময় ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিমী সমুদ্রের তলদেশে এই বড় ধরনের ভূমিকম্প হয় এবং 9.1 যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউডের ভূমিকম্প হয়। এবং সেই ভূমিকম্পের ফলে ইতিমধ্যেই আমরা দেখেছি 2004 সালে একেবারে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল এবং ঠিক তারপরেই সুনামি আসে। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ কেরালা, হায়দ্রাবাদ, বিভিন্ন ক্ষেত্রে তামিলনাড়ু সহ বিভিন্ন এলাকায়, মোট ভারতে বেশ কয়েকটি জায়গায় আঘাত আনে এবং ভারতে 10,000 মানুষের মৃত্যু হয় এই 2004-এর ভূমিকম্পে। সেই ভূমিকম্পের আজ কিন্তু একেবারে পশ্চিমবঙ্গও কিছুটা আঘাত এনেছিল। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি একটু বলার চেষ্টা করব যে কতটা সুরক্ষিত পশ্চিমবঙ্গ, কতটা সুরক্ষিত, কোন জায়গায় ঠিক এক্স্যাক্টলি কীভাবে ভূমিকম্প হওয়ার চান্স রয়েছে এবং কতটা সেফ সেখানে। আমি একটু বলে রাখি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একেবারে সরাসরি প্লেট বাউন্ডারিতে অবস্থিত, যেটা আমি বলছিলাম বার্মা প্লেট এবং এই ইন্ডিয়ান প্লেট, ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট, এই দুটো প্লেটের এই যে দুটো প্লেটের একেবারে বর্ডার এলাকায় অবস্থিত, ফলে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু একেবারে রিস্কের পরিস্থিতিতে রয়েছে। তামিলনাড়ু আন্দামানের উপকূল, এই উপকূলটাও কিন্তু ভীষণ রিস্কে রয়েছে, কারণ এটাও কিন্তু এক প্রকার বর্ডার লাইনে রয়েছে। এবং আমি একটু বলে রাখি যে ভারত কিন্তু 7,500 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা ভারতে রয়েছে, ফলে ভারত ভূমিকম্প বা সুনামির দিক থেকে অনেকটাই কিন্তু একেবারে রিস্কি জোনে রয়েছে। পাশাপাশি উড়িষ্যা পশ্চিম উপকূল এক্ষেত্রে মাঝারি বা মাইল্ড বলা ভালো, কারণ বঙ্গোপসাগরে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া, একেবারে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হওয়া সম্ভব। গুজরাট উপকূলও কিন্তু মাঝারি, তার কারণ একেবারে সামান্য ভূমিকম্পের যদি হয় বা যদি বড় আকারের সুনামি হয় সেক্ষেত্রে সামান্য একটা ওয়েভ কিন্তু পৌঁছতে পারে এই গুজরাট উপকূলে।
এই ভূমিকম্পের ক্ষেত্রে ভারত কেন ভূমিকম্প বা এবং এই সুনামি প্রবণ এলাকায় রয়েছে, বা ভারত কেন সুনামি হলে ভারতের থ্রেট রয়েছে বা রিস্ক রয়েছে, সেটা আমি বলার চেষ্টা করব। তার আগে আমি ইতিহাস দেখতে চাইবো যে ইতিহাস কি বলছি। 2004 সালে আন্দামান সাগরে 9.1 ম্যাগনিটিউডের ভূমিকম্প হয় এবং তাতে সুনামিতে 10,000 জনের মৃত্যু হয়। 1881 সালে আন্দামান দ্বীপে 7.9 ম্যাগনিটিউডের যে ভূমিকম্প হয় তাতে বঙ্গোপসাগরীয় অঞ্চল ক্ষতিগ্রস্ত হয় এবং তারপর সুনামিতে প্রায় 10,000 মানুষের মৃত্যু হয়। এছাড়া 1941 সালে বঙ্গোপসাগর হয় 8.1, যেটা 8.1 ম্যাগনিটিউড এবং যেটা কলকাতা উপকূল প্রভাবিত হয় সেটা ভূমিকম্পের ফলে। এছাড়া 2022 সালে টোঙ্গার কাছে আগ্নেয়গিরির সুনামি হয় আগ্নেয়গিরির কারণে। এবং এই যে ইতিহাস, সেই ইতিহাস ভয়ানক ইতিহাস, যেটা ইতিমধ্যেই জাপান এবং রাশিয়া সেই ইতিহাসে যোগ হতে চলেছে বা যোগ হয়েছে। 2011তেও ভূমিকম্প হয় জাপানে, আমরা দেখেছি সেই ভূমিকম্পের যে চিত্র একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছিল জাপান। এবং ভারত কতটা সুরক্ষিত, সুনামি হলে কেন ভারত রিস্কের মুখে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সুনামি হলে ভারত যথেষ্ট ক্ষয়ক্ষতির মুখে পড়বে, তার কারণ 7,500 কিলোমিটার সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং সবথেকে আশ্চর্যের বিষয় এই 7,500 কিলোমিটার উপকূলবর্তী এলাকায় উত্তর দিকে রয়েছে ভারতের ইউরেশীয় প্লেট এবং ভারত যে ইন্ডিয়ান প্লেটের উপর অবস্থিত তার দক্ষিণ পূর্বে রয়েছে সাবজাকশন জোন অর্থাৎ ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং পূর্বের দিকে রয়েছে বার্মা প্লেট যেটা আন্দামান নিকোবর অঞ্চলে রয়েছে। এবং এর আগে 2004 সালে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের সঙ্গে বার্মা প্লেটের যে একেবারে ঘর্ষণ বা ঘষা লাগে একটা চলে যায় এবং যেটা আমি বলছিলাম সাবজাকশন, এই সাবজাকশনের ফলেই একেবারে 2004 সালে ভূমিকম্প হয়। এবং এই প্লেট 2000 যে ইন্ডিয়ান প্লেট সেটা কিন্তু আস্তে আস্তে যে ইন্ডিয়ান প্লেট বলা ভালো সেটা আস্তে আস্তে ইউরেশীয় প্লেটের দিকে 5 সেন্টিমিটার সরে যাচ্ছে এবং এই ইউরেশীয় প্লেটের দিকে সরে গেলে বার্মা প্লেট এবং ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের সঙ্গে যে জায়গাটা যে জায়গাতে রীতিমতো তারা মিলছে একসঙ্গে, যে জায়গাটা বর্ডার লাইন, সেই জায়গাতে কিন্তু একটা একটা গ্যাপ তৈরি হচ্ছে এবং এই গ্যাপ তৈরি হওয়ার ফলে বড় আকারের ভূমিকম্প হবে এবং এই বড় আকারের ভূমিকম্প হলেই কিন্তু সুনামির আকার ধারণ করতে পারে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যখন ইউরেশীয় প্লেট 5 সেন্টিমিটার করে সরছে তখন ইউরেশীয় প্লেটের সঙ্গে কিন্তু এই ইন্ডিয়ান প্লেটের ধাক্কা হলে উত্তর দিকটায় কিন্তু বড় ধরনের ভূমিকম্প হয় এবং সেটা আমরা এর আগেও দেখেছি। ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কয়েক জায়গায়, এই কাশ্মীর বা উত্তরাখণ্ড বিভিন্ন জায়গায় কিন্তু অর্থাৎ উত্তর দিকটায় কিন্তু ভূমিকম্প বরাবর লেগে থাকে। সেই দিক থেকে দেখতে গেলে এই যে জোনটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সব থেকে ভয়ানক জোন এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ তামিলনাড়ু, কেরালা, হায়দ্রাবাদ এই জায়গাটাও কিন্তু একেবারে রিস্কের বাইরে নয়। কিন্তু 2004 সালের পর ভারত সুনামির রুখতে কী করেছে, বা স্বাভাবিকভাবে প্রাকৃতিক যে দুর্যোগ সেই দুর্যোগ রোখা যায় না, কিন্তু সুনামির যে সতর্কতা হিসেবে ভারত কী করতে পেরেছে বা ভারতের কী প্রস্তুতি রয়েছে। প্রাথমিকভাবে বিভিন্ন উপকূলবর্তী এলাকায় কিন্তু এখন অবধি মক ড্রিল চলে, সুনামি হলে কী করা উচিত, ভূমিকম্প হলে কী করা উচিত, সেই ধরনের মক ড্রিল কিন্তু চলে। কিন্তু প্রাথমিকভাবে 2004 সালে এত ক্ষয়ক্ষতি হওয়ার কারণ কোনোভাবেই কিন্তু তাদের জানা ছিল না বা সরকারের পক্ষে বা কোনোভাবে স্থানীয় মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না যে এক্স্যাক্টলি কী হতে পারে, সুনামি কীভাবে আসতে পারে। কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে ভারত কিন্তু একটা অ্যাকশন নিয়েছে। ইনকোসিস যেটা পরিষ্কার করে দিয়েছে যে ন্যাশনাল ডিজাস্টার যে রেসপন্স যে টিম, সেই টিমের মাধ্যমে তারা কাজ করবে এবং এই ইনকোসিস যেটা মূলত একটা র্যাডার সিস্টেম যা সুনামি সতর্কতা দেবে এবং যেটা মূলত খুব তাড়াতাড়ি ওয়ার্নিং দিতে পারে মাত্র ভূমিকম্প ঘটার, যে ভূমিকম্প হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুনামি আসতে পারে। এবং ঠিক সেই ভূমিকম্প আমরা রাশিয়া এবং জাপানের ক্ষেত্রে তাই দেখলাম এবং এক্ষেত্রে কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে সতর্কতা পাঠাবে ইনকোসিস। সেই যে র্যাডার, সেই র্যাডার কিন্তু ইতিমধ্যে ইনস্টলেশন সম্ভব হয়েছে এবং সেটা কিন্তু হায়দ্রাবাদে রয়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার যে কিভাবে ভারত একদিকে মক ড্রিল, অন্যদিকে এয়ার রেড সাইরেন, বিভিন্ন ক্ষেত্রে ভূমিকম্প প্রবণ এলাকাগুলোতে বা উপকূলবর্তী এলাকাগুলোতে এখনও মক ড্রিল চলে। বিভিন্ন ক্ষেত্রে মানুষদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেটা কিন্তু ভারতীয় সরকার দ্বারা পরিচালনা করা হয়। ফলে সব মিলিয়ে এই যে বিচ্যুতি বা এই চ্যুতি বা এই একটার প্লেটের সঙ্গে আরেকটা ঘর্ষণ বা যদি বলা হয় সাবডাকশন, এই সাবডাকশনের ফলে এই ভূমিকম্প হয়েছে এবং এই বড় যে ভূমিকম্প, সেই ভূমিকম্প একেবারে সুনামিকে ডেকে এনেছে, যেটা 2004 সাল 2011 সালে দেখেছি। এবার ভারত ঠিক কতটা সুরক্ষিত তা আমি বলার চেষ্টা করলাম। ভারত কোন প্লেটের উপর অবস্থিত, এই প্লেট কোন ভূমিকা পালন করছে, এই ইউরেশীয় প্লেটের দিকে ধাক্কা খাচ্ছে ইন্ডিয়ান প্লেট, সেটা আমি পরিষ্কার করে বোঝালাম। ভূমিকম্প হলে বা সুনামি হলে কোন এলাকাটা একেবারে হাই রিস্কের এলাকা সেটাও আমি বোঝানোর চেষ্টা করলাম। এবং সব মিলিয়ে এটা একেবারে পরিষ্কার যে ভূমিকম্প প্রবণ ভারত এবং এই জায়গায় দাঁড়িয়ে সুনামি যদি কোনোভাবে ভারতে হয় সেক্ষেত্রে ভারত কিন্তু বেশ ক্ষয়ক্ষতির মুখে যেমন পড়বে, সতর্কতামূলক ভারত বিভিন্ন সতর্কতা ইতিমধ্যেই অবলম্বন করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের প্রশাসনিক দক্ষতায়
সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিও কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ভৌগোলিক পরিস্থিতি, সেটাও আমি একেবারে বিশ্লেষণ করে বললাম। সেইখানে দাঁড়িয়ে প্রাকৃতিক যে পরিস্থিতি, বা বলা ভালো যে গাছ লাগাতে হবে বা পরিবেশকে বাঁচাতে হবে, এবং পরিবেশকে যদি কোনোভাবে আঘাত দেওয়া হয় বা পরিবেশ যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়, এই ধরনের ঘটনা আরও ঘটবে। এবং এই জায়গায় প্রাথমিকভাবে ভারত একটা সুনামি প্রবণ এলাকায় পরিস্থিতিতে রয়েছে, এবং কোনোভাবে যদি এই রাশিয়া এবং জাপানের মতন পরিস্থিতি ভারতে হয়, সেক্ষেত্রে ভারত কিভাবে নিজেকে রক্ষা করবে সেদিকে কিন্তু নজর রয়েছে। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।